স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে, সঙ্গে আছে আমি সাইনা ইসলাম এবং জাহিদুল বাশার। শুরুতে জানাবো শিরোনামগুলো। দেশে আরো 9 জনের শরীরে করোনার ধরন ওমিক্রন শনাক্ত, মোট আক্রান্ত 30 জন, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আপাতত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নয়, জোরদার হবে টিকা কার্যক্রম, বললেন শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীদের লাগবে না নিবন্ধন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে স্বাধীনতা বিরোধীদের নির্মূলের অঙ্গীকার, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আইভি তৈমুরের পাল্টাপাল্টি অভিযোগ, সুষ্ঠু ভোট নিশ্চিতে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের দাবি। এবং ক্রাইস্ট চার্চ টেস্টে প্রথম ইনিংসে মাত্র 126 রানে অল আউট বাংলাদেশ, 43 রানে 5 উইকেট শিকার বোল্টের। এবার পুরো খবর। দেশে আরো 9 জনের শরীরে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ওমিক্রন আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 30 জনে। জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা সূত্রে এই তথ্য জানা গেছে। জেনোম সিকোয়েন্সের তথ্য জমা দেওয়ার আন্তর্জাতিক সার্ভারে স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য দিয়েছে। ওমিক্রন শনাক্ত হলে তথ্য জানানোর আন্তর্জাতিকভাবে বাধ্যবাধকতা রয়েছে। এর আগে বৃহস্পতিবার দেশে 10 জনের ওমিক্রন শনাক্তের খবর পাওয়া যায়। দেশে গত 11 ডিসেম্বর প্রথম 2 জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়। তারা জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশি 2 নারী ক্রিকেটার। ওই 2 জন সহ পরবর্তীতে যারা ওমিক্রনে আক্রান্ত হয়েছিলেন সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নয়, টিকাদান কর্মসূচিকে আরও বেগবান করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। বেলা 12টার দিকে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, 12 বছরের ঊর্ধ্বে সব শিক্ষার্থী এ মাসেই টিকার প্রথম ডোজ পাবে। নিবন্ধন ছাড়াই টিকা নিতে পারবেন তারা। তিনি আরও বলেন, 12 জানুয়ারির পর শুধু টিকা প্রাপ্তরা স্কুলে যাবে, তবে টিকা না নেওয়া শিক্ষার্থীরা অনলাইনে স্কুল করতে পারবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে করোনার সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোর নজরদারি করা হবে বলে জানান তিনি। এদিকে এসএসসি পরীক্ষা এবছরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। এছাড়া বোর্ড পরীক্ষার বিষয়ে কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। আইসিটি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং স্বাস্থ্য অধিদপ্তরও এখন আর এত কিছু চাইছে না। এখন আমাদের শিক্ষার্থীদের জন্য অনেক সহজ হয়ে গেছে পুরো প্রক্রিয়াটি। এখন তো আমাদের আর জন্ম সনদ সেটি আর কোনো সমস্যা নেই। এখন যেতে হলে আমরা শুধু যে সে শিক্ষার্থী সেই প্রমাণটুকু নিয়ে গেলেই তারা সেই টিকাটি পাবে। করোনা টিকায় পিছিয়ে দেশের 10 জেলা। টিকার হার সবচেয়ে কম ব্রাহ্মণবাড়িয়ায় 36%। এছাড়া ভোলা, সুনামগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জে ওই টিকার হার কম। টিকা দেয় এগিয়ে গাজীপুর ও জয়পুরহাট। চলতি মাসে বিশেষ টিকা কর্মসূচিতে পিছিয়ে পড়া এসব এলাকায় টিকার হার বাড়বে বলে আশা করছে স্বাস্থ্য অধিদপ্তর। 2021 সালের 27 জানুয়ারি দেশে শুরু হয় করোনা টিকা কর্মসূচি। এ পর্যন্ত টিকা পেয়েছেন 7.5 কোটির বেশি মানুষ। এখন প্রতিদিন টিকা পাচ্ছেন 10 লাখের বেশি। রাজধানীতে প্রথম শুরু হলেও টিকাদানে এগিয়ে গাজীপুর। টিকা পেয়েছেন জেলার 63% মানুষ। এরপরই জয়পুরহাটে 58, মেহেরপুর 56 ও বাগেরহাটে 55% বাসিন্দা টিকা পেয়েছেন। আর ঢাকার অবস্থান পঞ্চম, টিকা নেয়ার হার 54। টিকায় বেশ পিছিয়ে ব্রাহ্মণবাড়িয়া, হার 36। এছাড়া ভোলা, সুনামগঞ্জ, ময়মনসিংহ ও কিশোরগঞ্জে টিকা পেয়েছেন 37% মানুষ। 11 জেলায় টিকা নেয়ার হার 50-এর বেশি হলেও 10 জেলায় এই হার 40%-এরও কম। নির্বাচনী কার্যক্রমের জন্য টিকা কর্মসূচি একটু ব্যাঘাত ঘটেছে। কিছু জনগোষ্ঠী প্রবাসী, তাদেরকে আমরা টিকার আওতায় আনতে পারিনি। টোটাল জনগোষ্ঠীর অনুপাতে আমাদের টিকা কার্যক্রম কম দেখাচ্ছে। এই মুহূর্তে আমরা আরো টিকা কার্যক্রম বেগবান করছি, যে আমাদের যে টার্গেট আগামী 31শে মার্চের মধ্যে আমরা 70% জনগোষ্ঠীকে প্রথম ডোজ টিকার আওতায় আনব।
সবার জন্য টিকা নিশ্চিত করতে সারা দেশে চলছে বিশেষ কর্মসূচি। চলতি মাসেই পিছিয়ে পড়া এলাকায় টিকার হার বাড়বে বলে আশা স্বাস্থ্য অধিদপ্তরের। অন্যথায় নেওয়া হবে আলাদা কর্মসূচি। প্রত্যন্ত যে চরাঞ্চল বা হার্ড টু রিচ যে এরিয়াগুলো আছে সেখানেও কিন্তু বিশেষ ক্যাম্পেইন করা হয়েছে। ভ্যাকসিন প্রদান কার্যক্রম প্রতিদিনই নতুন গতি পাচ্ছে, নতুন মাত্রা লাভ করছে এবং সকলের ভ্যাকসিন নিশ্চিত করার জন্য আমরা কিন্তু সকলেই দিবারাত্রি কাজ করে যাচ্ছি। দেশে এ পর্যন্ত টিকা এসেছে 22 কোটি ডোজ। সরকারের হাতে মজুদ আছে 8 কোটিরও বেশি করোনা টিকা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির পিতাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে বাংলাদেশ। সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন। এ সময় আওয়ামী লীগ নেতারা বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তির বিনাশই এবারের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অঙ্গীকার। জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তনের 50 বছর পূর্তি এবার। অন্ধকার হতে আলোর পথে যাত্রার এই বিশেষ দিনটিতে নানা আয়োজনে বঙ্গবন্ধুকে স্মরণ করছে জাতি। সোমবার সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে স্বাধীনতার স্থপতিকে স্মরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা। মুক্তিযুদ্ধের মহানায়ককে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতারাও। তারা বলেন, স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধুর ফিরে আসার মধ্য দিয়েই বিজয় পূর্ণতা পায়। এ সময় স্বাধীনতা বিরোধী অপশক্তিকে বিনাশের প্রত্যয় জানান তারা। মুজিববিহীন বাংলায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর এই বাংলাদেশ তার সার্থকতা নিয়ে আসবে। বিএনপি এবং তাদের দোসর জামাত, স্বাধীনতা বিরোধী জামাত, তারা এখনো আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, উন্নয়ন, অগ্রগতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সুতরাং দেশকে যদি আরও এগিয়ে নিয়ে যেতে হয়, এই অপশক্তির বিনাশ প্রয়োজন। এরপর আওয়ামী লীগের সহযোগী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো হয়। ফুলে ফুলে ছেয়ে যায় জাতির পিতার প্রতিকৃতির বেদি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে 1972 সালের এই দিনে দেশে ফেরেন স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিশ্লেষকদের মতে প্রত্যাবর্তনের পর বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্বে মাত্র 3 মাসের মধ্যে নিজ দেশে ফিরে যায় ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা। ৭১-এর 25শে মার্চ অপারেশন সার্চলাইট শুরুর পরপরই ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার হন বঙ্গবন্ধু। বাঙালি যখন স্বাধীনতার জন্য লড়ছে, তিনি তখন মৃত্যুর প্রহর গুনছিলেন পাকিস্তানের কারাগারে। চূড়ান্ত বিজয়ের পর আন্তর্জাতিক চাপে 8 জানুয়ারি তাকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তানি জান্তা। 290 দিন কারাবাসের পর বিশেষ ফ্লাইটে 8 জানুয়ারি যান লন্ডনে। পরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দেয়া বিশেষ বিমানে 9 জানুয়ারি যাত্রা করেন দেশের পথে। 10 জানুয়ারি সকালে যাত্রাবিরতি দিল্লিতে। সেখানে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ভিভি গিরি, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সহ দেশটির জনগণের কাছ থেকে পান উষ্ণ সংবর্ধনা। বক্তৃতায় মুক্তিযুদ্ধে তাদের সহযোগিতার জন্য জানান কৃতজ্ঞতা। I go back now to free, independent, sovereign Bangladesh. পরে দূরদর্শী কূটনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়ে ইন্দিরা গান্ধীকে অনুরোধ করেন তার সৈন্যদের ফিরিয়ে নিতে। যদি বঙ্গবন্ধু যদি না আসতো তাহলে আজকে ভারতীয় সৈন্য যেত কিনা সেটারও প্রশ্ন ছিল। 3 লাখ সৈন্য। মিসেস গান্ধী বলছে, আমার জন্মদিনে 7ই মার্চ আমার জন্মদিনে ওই সময় আপনি বাংলাদেশে আসবেন, তখন কোনো ভারতীয় সৈন্য বাংলার মাটিতে থাকবে না। 17 মার্চ তার 2 দিন আগেই সব ভারতীয় সৈন্য এখান থেকে ইন্ডিয়া চলে গেছে। 10 জানুয়ারি দুপুরে ঢাকায় পৌঁছানোর পর আনন্দে আত্মহারা লাখো মানুষ বিমানবন্দর থেকে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত স্বাগত জানায় প্রাণপ্রিয় নেতাকে। বিকেল 5টায় সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় 10 লাখ লোকের সামনে ভাষণ দেন বাঙালির অবিসংবেদিত এই নেতা। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে। বিশ্লেষকদের মতে সদ্য স্বাধীন দেশে যে অলিখিত ভাষণটি তিনি সেদিন দিয়েছিলেন তা ছিল রাষ্ট্রনায়কোচিত ও দিক নির্দেশনামূলক। বঙ্গবন্ধু সেখানে বলেছিলেন, একথা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশ একটি আদর্শ রাষ্ট্র হবে,
যার ভিত্তি কোনো ধর্মীয় ভিত্তিক হবে না। এই যে ভাষণের যে বাংলাদেশের চিত্র পথ নকশা পেয়েছিলাম, আজকের বাংলাদেশ তা নয়। আপোষের অনেক রাজনৈতিক আপোষের মধ্য দিয়ে বঙ্গবন্ধু দল আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। ইতিহাসবিদেরা আরও বলছেন, বঙ্গবন্ধু সেদিন দেশ গড়ার যে দিক নির্দেশনা দিয়েছিলেন তা মেনেই অর্জন হতে পারে সামগ্রিক উন্নয়ন। আমার মৃত্যু আসে থাকে যদি আমি হাসতে হাতে যাব, আমার বাঙালি জাতকে অপমান করে যাব না। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে শামীম ওসমানকে নিয়ে আলোচনা বিতর্ক চলছেই। তৈমুর আলম খন্দকার অভিযোগ করেন, যারা হাতি প্রতীকে সমর্থন দিচ্ছে তাদের চরিত্র হনন করা হচ্ছে। আর নৌকার প্রার্থী ডক্টর সেলিনা হায়াত আইভির দাবি, এর মাধ্যমে প্রমাণ হয় তৈমুর আলী ওসমানের প্রার্থী। সকালে নারায়ণগঞ্জে প্রচারণায় নেমে এসব কথা বলেন দুই প্রার্থী। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সিন্ডিকেটে পরিণত হয়েছে বলে অভিযোগ করেন তৈমুর। সকাল 11টার দিকে 27 নম্বর ওয়ার্ড মদনপুর বাসস্ট্যান্ড থেকে প্রচারণা শুরু করেন তৈমুর আলম খন্দকার। আর একই সময়ে প্রচারণায় নামেন নৌকার প্রার্থী ডক্টর সেলিনা হায়াত আইভি। যারা সমর্থন দিচ্ছে তাদের পুলিশ হয়রানি করছে বলেও অভিযোগ করেন তৈমুর। তবে এসব অভিযোগ নাকচ করে দিয়ে আইভি বলেন, নৌকার মধ্যে কোনো বিভাজন নেই। অভিযোগ অস্বীকার করে আইভি বলেন, নৌকার জয় কেউ থামাতে পারবে না। সকল তৃণমূল আমার সাথে, তাহলে বিভাজনটা কোথায় দেখলো? এক শামীম ওসমানকে দিয়ে যদি উনি বিভাজন মনে করে, তাহলে বুঝতে হবে উনার ঘাড়ে উনি শামীম ওসমানের গাড়ি ভর করেছেন। আমাকে সমর্থন দেয়, তাকে সমর্থন দেয় না, তার সম্পর্কে তার নামের পিছনে বিভিন্ন বিশ্লেষণ লাগায় তাকে পত্রিকার মধ্যে তাদেরও কি বলে চরিত্র হনন করা হয়। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে জাতীয় পার্টি কাউকে সমর্থন দিচ্ছে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। জাপার যেসব নেতাকর্মী তৈমুর আলমের পক্ষে কাজ করছেন তাদেরকে দলীয় সিদ্ধান্ত জানানো হয়েছে বলেও জানান তিনি। সকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের পর এসব কথা বলেন তিনি। জাপা মহাসচিব আরও বলেন, টাঙ্গাইল 7 আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছে প্রতিনিধি দল। তিনি অভিযোগ করেন, সম্প্রতি হয়ে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনের নামে নৈরাজ্য সৃষ্টি হয়েছিল। জাপার প্রার্থীদের নাম প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে, এমনকি মারধরও করা হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা জাপার ভোটারদেরও ভোট কেন্দ্রে যেতেও বাধা দিয়েছেন বলে অভিযোগ তার। নির্বাচনী সহিংসতার দায় রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নির্বাচন কমিশনকেও নিতে হবে বলে মনে করে জাতীয় পার্টি। বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে যায় নাই। জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা লাঙ্গল প্রতীক দিয়ে অনেক জায়গায় আমরা প্রার্থী দিয়েছিলাম। সে আমাদের প্রার্থীদেরকে মারধর করা হয়েছে, পিটানো হয়েছে এবং বিভিন্নভাবে তাদেরকে প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে। কেউ প্রত্যাহার না করলে এলাকা ছাড়তে হয়েছে তাদের অত্যাচারের কারণে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সুষ্ঠু ভোট নিশ্চিতে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার সহ সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে নাগরিক সমাজ। পুলিশ বলছে, নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এরই মধ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে নেই দৃশ্যমান কোনো অভিযান। নির্বাচনকে ঘিরে বিভিন্ন সময়ে সহিংসতার কারণে নারায়ণগঞ্জে এবারও ভোটকেন্দ্র দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের শঙ্কা করছেন স্থানীয়রা। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, আসন্ন নির্বাচনে শঙ্কার কারণ হয়ে দাঁড়াতে পারে আগ্নেয়াস্ত্র। এসব আগ্নেয়াস্ত্র এমন কিছু মানুষের হাতে রয়েছে যাদের মদতে ঘটতে পারে সন্ত্রাসী কর্মকাণ্ড। যাদের লাইসেন্স আছে তার বাইরেও প্রচুর অস্ত্র, অবৈধ অস্ত্র সন্ত্রাসীদের হাতে আছে। এই অস্ত্রগুলি উদ্ধার করা দরকার। এই অস্ত্রবাজ এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার করা, তাদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা খুবই জরুরি এবং এটা প্রশাসনের একটি নৈতিক দায়িত্ব। পুলিশ বলছে, গত 1 বছরে 9টি আগ্নেয়াস্ত্র ও দেশীয় 182টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া 16টি আগ্নেয়াস্ত্র ও 73টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। সিটি নির্বাচনকে সামনে রেখেও অস্ত্র উদ্ধারে চলছে নিয়মিত অভিযান। বিভিন্ন পর্যায়ের আমাদের পুলিশ সদস্যরা কিন্তু কাজ করছে, কেউ পোশাকে কাজ করছে, কেউ তথ্য সংগ্রহ করছে। এগুলো করার ফলেই কিন্তু আজকে আপনারা দেখেন যে এখন পর্যন্ত ছোটোখাটো ওই রকম কোনো সমস্যার সৃষ্টি হয়নি। তবে নির্বাচন সুষ্ঠু করতে পুলিশের আরও দায়িত্বশীল ভূমিকা চান সাধারণ মানুষ। আমরা এখন পর্যন্ত এমন কিছু দেখি নাই যে নারায়ণগঞ্জ প্রশাসন
আগামী 16 জানুয়ারি সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে অস্ত্র উদ্ধারের জন্য কোনো ভূমিকা রাখছে? ভোটাধিকার যারা ভোট প্রয়োগ করবে তাদের অবাধ এবং সুষ্ঠু সুন্দরভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই জন্য তাদের আরও তৎপর হতে হবে। সাধারণ জনগণ সুন্দর পরিবেশে ভোট দিতে পারে, এটি আমরা প্রশাসনের কাছে আন্তরিকভাবে চাওয়া। জেলা প্রশাসনের হিসাবে নারায়ণগঞ্জে লাইসেন্স করা অস্ত্র আছে অন্তত 800। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ভোট আসে, দেয়া হয় প্রতিশ্রুতি, তবে বাস্তবায়ন হয় না শীতলক্ষ্যায় নবীগঞ্জ সেতু। এই সেতু না হওয়ায় নারায়ণগঞ্জ সিটির বন্দরের 9টি ওয়ার্ডের 3 লাখ মানুষকে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে নিত্যদিন। মাত্র 800 মিটার নদীপথ ফেরিতে পার হতে সময় লাগে ঘণ্টাখানেক, আর সড়ক পথে যেতে 2 ঘণ্টা ঘুরতে হয়। এবারও প্রার্থীদের প্রতিশ্রুতি, ভোটে জিতলে হবে সেতু, লাঘব হবে দুর্ভোগ। নারায়ণগঞ্জ সদর ও বন্দর উপজেলার সীমানা ভাগ করে বয়ে গেছে শীতলক্ষ্যা। সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডের 9টি বন্দর উপজেলায়, যেখানে বাস অন্তত 3 লাখ মানুষের, যাদের প্রতিদিন ঝুঁকি নিয়েই নৌকা পার হয়ে নারায়ণগঞ্জ সদরে যাতায়াত করতে হয়। শীতলক্ষ্যার এক পার থেকে অন্য পারের দূরত্ব মাত্র 800 মিটার। এখানে আছে একটি ফেরিঘাট, চলাচল করে 2টি ফেরি, কখনো আবার একটি। তাই দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় যাত্রীদের। রাত 11টার পর বন্ধ হয়ে যায় ফেরি। তখন চিকিৎসা সহ জরুরি প্রয়োজনে মূল শহরে আসতে ঘুরতে হয় 2 ঘন্টার সড়ক পথ। সেতু হলে অনেক উপকার হয়, জনগণের মানুষের অনেক উপকার হয়, যেহেতু কত কষ্ট করে যে নৌকা দিয়ে মানুষ চলাচল করতেছে, এটা একটা রিক্সের ব্যাপার স্যাপার না। একটা মানুষ নদীতে পড়ে যায়, অনেকে সাঁতার জানে না। নারায়ণগঞ্জের থেকে খেপ নিয়ে যদি আমরা দূর ফারাকে যাই, দেখা গেছে আমরা 1 ঘন্টার মতন বেশি সময়, আমাকে মুরা মিলে 1.5-2 ঘন্টা লেগে থাকে সময়, তো এরকম সময় যায়। এর আগে নির্বাচনী ইশতেহারে সেতু নির্মাণের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। নারায়ণগঞ্জ সিটির 5 লাখ ভোটারের মধ্যে প্রায় 1.5 লাখ বন্দরের 9 ওয়ার্ডের বাসিন্দা, যাদের ভোটে মেলে জয় পরাজয়ের সমীকরণ। তাই তাদের এবারও দেয়া হচ্ছে সেতু নির্মাণের প্রতিশ্রুতি। প্রায় 500 কোটি টাকার উপর একটি প্রজেক্ট, দেন ওই শর্ট লিস্টের থেকে আবার শর্ট আউট করে বড় আপনার টেন্ডারটা দিতে হয়, আর একটা টেন্ডার দিতে হয়। সেই টেন্ডারের প্রক্রিয়া একটা শেষ হয়ে গেছে, আরেকটা চলমান। তো ইনশাল্লাহ এবার আমি জয়যুক্ত হলে, এবং আমি ডেফিনেটলি জয়যুক্ত হব, কারণ আমার পাশে আমার জনগণ আছে, এবং এই ব্রিজটা আমি উপহার দেবো। উইদিন 6 মান্থের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এটার ভিত্তিপ্রস্তর করবেন। 3 বছর আগে এই যে শীতলক্ষ্যা ব্রিজটা সরকার অনুমোদন করছে একনাকে, কিন্তু সেই ব্রিজটা এখন তো টাকাটা ছাড় করাতে আনতে পারে নাই। সেবামূলক কাজগুলো হওয়া দরকার, সার্ভিসগুলো হওয়া দরকার, সেটা হয় নাই। তবে এবার আর কেবল প্রতিশ্রুতি নয়, নবীগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীর উপর সেতুর বাস্তবায়ন চান ভোটাররা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন বাকি, আর মাত্র 5 দিন চলছে জমজমাট প্রচারণা। আর এরই মধ্যে সংবাদ সম্মেলনে এসেছেন স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। এত সম্মানিত সাংবাদিক আছেন, আপনাদের সামনে বৈশা বলে বেয়াদবি হয় না। আসলে বৈশা বলার অভ্যাসই আমাদের নাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনারা যা বলবেন তাই শুনবো ভাই। তুমি টেলিফোন বন্ধ করো। হুমায়ুন এসে পড়ো, এসে পড়ো তাড়াতাড়ি, এখান থেকে পিছন দিয়ে আসো। এই গেটটা তো বন্ধ করতে বললাম, কে খুললো গেটটা? তাহলে আসে কেন করে? ভাই বলি, ভাইয়া একটা মিনিট সময় দেন। জি, আপনার অনুমতি দিলে বলবো। আচ্ছা, আমি যখন কথা বলবো, এই রিটন চুপ করে বসো। এখান থেকে কোনো সাউন্ড হবে না, হবে না, বাস হবে না।
আমার আসলে বসে বলার অভ্যাস নাই, এই জন্য একটু অস্বস্তি বোধ করছি। আর যদি এই আয়োজনে কোনো ত্রুটি থাকে তার জন্য প্রথমেই আমার শ্রদ্ধাভাজন সাংবাদিক ভাইরা এবং বিশেষ করে ঢাকার থেকে আগত যারা এসছেন, স্বনামধন্য সাংবাদিক যারা আছেন, যারা জনগণের কথা বলেন, জনগণের কথা তুলে ধরেন, আমি তাদের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমাদের গত 1-2 দিনে আমাদের উপর অনেক ট্রমা গেছে। বিশেষ করে ছাত্রলীগের যে সেক্রেটারি ছিল সুজন, এত অল্প বয়সে চলে গেছে, এটা আমাদের কর্মীরা এখনো মেনে নিতে পারে নাই। আমরা জানাজাটাও পড়তে পারি নাই। এইটার পরেই আমরা প্রেস কনফারেন্সের পরে আমরা নিচে তার গায়েবে জানাজাটা পড়বো, কারণ তার লাশ ইতিমধ্যেই সোনারগাঁয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সবার কাছে তার জন্য দোয়া চাচ্ছি, আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশত নসিব করেন। যাই হোক, আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে আমার মতো একটা ক্ষুদ্র মানুষ, অতি ক্ষুদ্র সামান্যতম একটা মানুষের আহ্বানে আমি প্রেস কনফারেন্স করতে এসেছি। যদিও ওই প্রেস কনফারেন্স করা আমার কথা না, ঠিকও না। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি নির্বাচন কমিশনের কাছে যে আমি একজন আইন প্রণেতা হয়ে আইন ভঙ্গ করাটা নিজের কাছেই নিজের অপরাধী মনে হয়। তো আমি প্রথমেই মনে করতে চাই যে আজকের দিনটা হচ্ছে 10ই জানুয়ারি। এই 10ই জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের স্বাধীনতার আরেকটি অপর নাম, যাকে না হলে স্বাধীনতা হয়তো সারা জীবনের জন্য অপূর্ণ থেকে যেত। সেই স্বাধীনতার অপর নাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব আজকে বাংলার মাটিতে তার পবিত্র পা রেখে তার মায়ের কাছে তার সন্তান ফিরে এসেছিলেন, এবং সেই কারণে আমার মনে হয় এই দিনটি আজকে আমাদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। তাই প্রথমেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, তার পরিবার, ৭১ সনে যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, যারা গণতন্ত্রের লড়াইয়ে জীবন দিয়েছেন এবং ভাষা আন্দোলন থেকে আরম্ভ করে এই পর্যন্ত গণতন্ত্র, মানুষের অধিকার আদায়ে যারা সংগ্রাম করেছেন এবং যারা চলে গেছেন এবং যারা আছেন, তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তোমাদের জন্যই আজকে আমরা স্বাধীন হয়েছি, আমরা একটি স্বাধীন বাংলাদেশে আছি। আমি প্রথমেই বলতে চাই যে আমি একটা মাঝে মাঝে একটু বিস্মিত হই, একটু অবাক হই যে আমি কেন সাবজেক্ট ম্যাটার হব। আমার সাংবাদিক ভাইদের কাছে আমার প্রশ্ন যে আমি কেন সাবজেক্ট হই সবসময়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনস একটা ছোট্ট সিটি কর্পোরেশন, মাত্র 5,16,000 না 19,000 একটা ভোট। আমার পাশে যারা নেতৃবৃন্দ আছেন তারা জানেন, এখানে সব নেতৃবৃন্দ আছেন যারা পদপদবীতে নেতা, অনেক বড়, কিন্তু তার চেয়ে বড় পরিচয় হলো এরা তৃণমূলের নেতা, রাস্তার থেকে উঠে আসা নেতা এবং 75-এর 15 আগস্টের পরে আসা নেতা, যারা বঙ্গবন্ধুহীন এবং শেখ হাসিনাহীন বাংলাদেশে তারা রাজনীতি করেছেন। যাই হোক, আমি যেই কথাটি বলছিলাম যে আমার প্রেস কনফারেন্স করার কথা না, কারণ 5.25 লাখ লোকের একটা ভোট, আমার নির্বাচনী এলাকার মধ্যে এটার একটা অংশ পড়ে, 10টা ওয়ার্ড পড়ে, কিন্তু আমার পাশেও আরেকটা এলাকা আছে ফতুল্লা। আমার ফতুল্লা 3টা ইউনিয়নে ভোট হচ্ছে 6 লাখের উপরে, আর 5টা ইউনিয়নে ভোট হচ্ছে প্রায় 7 লাখের কাছাকাছি। এখানেও কিন্তু নির্বাচন হলো কয়েকদিন আগে, ইভিএমেই নির্বাচন হলো। এই নির্বাচন কেউ টেরও পেল না, আমিও গেলাম না, কথাও বললাম না, নির্বাচনও হয়ে গেল। কিন্তু এই নির্বাচনটা আসলেই জানি কেন একটা সমস্যা হয়ে যাচ্ছে। গরিবের বউ যেন সবার ভাবি হয় না, আমার অবস্থা হয়েছে এও বলে আমি ওনার, উনিও বলে আমি ওনার, দুজনকে দিয়ে দিতে চায়। কি একটা পজিশনে আমি পড়েছি আমি জানি না। বাট থিং ইজ দ্যাট আমি সত্য কথা বলতে পছন্দ করি। সব সত্য হয়তো এখানে বলতে পারবো না, এই জন্য আমার বিবেকের কাছে আমি ক্ষমা চাচ্ছি, আপনাদের কাছে না। আমি একটা জিনিস বিশ্বাস করি যে ট্রুথ ইজ বিউটি অ্যান্ড বিউটি ইজ ট্রুথ। সত্যই সুন্দর, সুন্দরই সত্য, এটা আমি বিশ্বাস করি মনে এবং প্রাণে। আমি সেই পরিবারে জন্ম নিয়েছি যেই পরিবার সত্য কথা বলে এসছে সবসময় এই নারায়ণগঞ্জের মাটিতে। আমি এই কয়দিন চুপ ছিলাম একটা কারণে, যেটা আমার কাজ না। এখন যেইভাবে আমার চুপ থাকাকে কেন্দ্র করে সাধু রেখে দাও, চুপ থাকাকে কেন্দ্র করে
বিভিন্নভাবে ইস্যু তৈরি করা হচ্ছে এবং আমার দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। কেউ দলের উল্টা দিকে থেকে ক্ষতি করছে, কেউ দলের সাথে হেঁটে ক্ষতি করছে। সেই কারণে আমি ভাবলাম যে আমার কথা বলাটা উচিত। আমি মানসিকভাবে শকড একটা কারণে, সেটা হচ্ছে আপনারা জানেন, যদি আমি এখন ওই জিনিসটা চেপে যাই সেটা অসত্য কথা বলা হবে। কিছুদিন আগে আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার সেই পিতা, যেই বাড়িতে আমার বায়তুল্লাহ মানে যেই বাড়িতে আওয়ামী লীগ তৈরি হয়েছিল, জাতির পিতা বঙ্গবন্ধু তার নিজের লেখনীতে বারবার যেই বাড়ির কথা বলে গেছেন, সেই বাড়িতে আমার পিতা একেএম শামসুজ্জোহা, যিনি স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন, বঙ্গবন্ধু পরিবারকে মুক্ত করতে চেয়ে নিজে গুলিকাহত হয়েছিলেন জাতির পিতার কন্যাকে মুক্ত করতে চেয়ে, এবং তার পরিবারকে বঙ্গমাতাকে এবং সহ তাদের পরিবারকে মুক্ত করতে চেয়ে। সেই পিতা, আমার মা ভাষা সৈনিক, আমার বড় ভাই নাসিম ওসমান মুক্তিযোদ্ধা ছিলেন, এবং যেদিন বিয়ে হয় সেই রাত্রেই শেখ কামাল ভাই রাতে 12:30 পর্যন্ত আমাদের বাড়িতে ছিলেন, মানে বিয়ের অনুষ্ঠানে ছিলেন। এবং সেদিন হয়তো নারায়ণগঞ্জে আসলে ইতিহাস অন্যভাবে লেখা হতো, ওনার আসার কথা ছিল। আমার সেই ভাই বিয়ের পরের রাতেই আমার মা তাকে আমার মার যত গয়না এবং বিয়ের যত অনুষ্ঠানের গয়না সব কিছু একটা কাপড়ে বেঁধে দিয়ে দিয়েছিলেন যে প্রতিশোধ নিতে যাও। বিয়ের একদিন পরেই প্রতিশোধ নিতে গেছিলেন। আমি সেই পরিবারের সন্তান, যেই পরিবারে খন্দকার খুনি মোস্তাক, ঘৃণিত খুনি মোস্তাক ফোন করেছিল। আমার মা ফোনটা ধরেছিলেন, আমি ধরেছিলাম ফোনটা। আমার বাবাকে চাওয়া হলো, সেদিন ছিল 17ই আগস্ট। আমার বাবা প্রস্তুতি নিয়েছিলেন, 20-30টা বন্দুক টন্দুক জোগাড় করেছিলেন এবং পলাতক থাকা অবস্থায় জাস্ট ঘরে এসেছিলেন কিছু একটা জিনিস নেওয়ার জন্য। অনেক ছোট ছিলাম, মনে নেই। সেইখানে ঠিক সেই মুহূর্তেই আমার বাসায় ফোনটা আসে, ল্যান্ড ফোনে। আমার মাকে আমি ফোনটা দেই। আমার মা ভাষা সৈনিক ছিলেন, হোসেন সোহরাওয়ার্দী সাহেবের, আবুল হাশিম সাহেবের ছোট বোন তিনি, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেবের ওয়াইফ তার ভাবি। সেই কারণে উনিও একটি রাজনৈতিক পরিবার বিলং করতেন। সেই মা খন্দকার মোস্তাকের ফোনের উত্তর দিয়েছিলেন যখন মোস্তাক আমার বাবাকে প্রস্তাব দিয়েছিলেন যে মন্ত্রী হওয়ার জন্য। আমার মা একটা উত্তর দিয়েছিলেন। সেই মাকে আমি গর্ব ভরে আজকে স্মরণ করতে চাই যে আমি আপনার জন্য গর্বিত, আমার পিতা, আমি আপনার জন্য গর্বিত, যদিও আপনারা আমাদের জন্য 1 টাকাও রেখে যান নাই মৃত্যুর সময়। সেই বাবা, আমার মা উত্তর দিয়েছিলেন যে আমার সন্তান, আমার স্বামী যদি আপনার মন্ত্রিসভায় শপথ গ্রহণ করে, আমি প্রথমে চেষ্টা করব আমার স্বামীকে হত্যা করতে, আর যদি না পারি আমি নিজে আত্মহত্যা করব। ঠিক তার সাথে সাথে আমার বাবাকে গ্রেফতার করা হয় এবং জেলখানা নিয়ে যাওয়া হয়। 4 জন জাতীয় নেতাকে যেখানে হত্যা করা হয়েছিল, মনসুর আলী সাহেব জাতীয় নেতা, মনসুর আলী চাচা যে রুমে ছিলেন, আমার আব্বাও সেই রুমে ছিলেন। এবং সেইখানে যখন ওনাকে বের করে নেওয়া হয়, তখন মনসুর আলী সাহেব অজু করতে চেয়েছিলেন, অজুর পানি নিতে দেওয়া হয় নাই। এবং তারপরে পাশের রুমে নিয়ে 4 জন জাতীয় নেতাকে গুলি করা হয়। প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল, প্রস্তাব না মানার কারণে তাদেরকে হত্যা করা হয়। এবং সেই দিন আমার বাবা শুনেছিলেন যে তারা চিৎকার করে বলছেন যে আমাদেরকে হত্যা করো, আমরা শেখ মুজিবের লোক ছিলাম, আমরা শেখ মুজিবের লোক আছি, আমরা শেখ মুজিবের লোক থাকবো। তাই যারা আজকে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করতে চান বিভিন্নভাবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে আমরা যারা এখানে বসে আছি, এই হাত দিয়ে 49টা লাশ দাফন করেছি। বোমা হামলা হয়েছে, পাশে চন্দনশীল বসা 2টো পা নাই। জ্ঞান ছিল না। নারায়ণগঞ্জের অনেক সাংবাদিক যারা বয়সে বেশি তারা সেদিন ছিলেন। কানে শুনছিলাম না, চোখে দেখছিলাম না, কতজন মারা গেছে কিছু জানতাম না। শুধু জানতাম রক্তের উপরে শুয়ে আছি, মারা গেছি। এখানে আমাদের ইত্তেফাকের সাংবাদিক, আমাদের সিনিয়র বড় ভাই, যার ছোটবেলায় আমরা যার সামনে কোলে পিঠে বড় হয়েছি, বাদল ভাই আছেন। সাংবাদিকরা চিৎকার করে জিজ্ঞেস করছিলেন যে কিছু বলবেন। আমি শুনছিলাম না কানে। তখন আমার বড় ভাই সেলিম ওসমান, যার একজন এমপি, উনি আমাকে বলছেন তোমাকে জিজ্ঞেস করছে, তুমি কিছু বলবে? আমি শুধু ফ্যাল করে তাকিয়ে ভেবেছিলাম যে একটা কথাই, দেশটার জন্য কাকে দরকার, এই দেশটাকে বাঁচাবে কে? বঙ্গবন্ধুকে নিয়ে যেহেতু আমাদের সবার স্বপ্ন শেষ করে দিয়েছে, আমাদের কৈশোর নাই, যৌবন নাই। কিভাবে বড় হয়ে গেলাম, কিভাবে আজকে মৃত্যুর দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছি আমরা জানি না। আমরা আমাদের কৈশোরের আনন্দ পাই নাই, যৌবনের আনন্দ পাই নাই। রাজপথে, মিছিলে, মিটিংয়ে আমাদের জীবন কেটে গেছে টিয়ার গ্যাস আর গুলি আর নির্যাতনের ভিতরে।
আর শুধু লাশ দাফন করো, লাশ দাফন করো, লাশ দাফন করো। সেইখানে আমার শুধু মনে হয়েছিল আগামী প্রজন্মের জন্য একটা জিনিস দরকার, আর সেটা হচ্ছে জাতির পিতার রক্ত, এবং সেটার নাম হচ্ছে শেখ হাসিনা। আমরা বলেছিলাম সেদিন, শেখ হাসিনাকে বাঁচান। আমরা মৃত্যুর মুখে যেও বলি আমরা শেখ হাসিনাকে বাঁচান। আমরা দেশ ছেড়েছি, কাজ করেছি, 18 ঘন্টা মানুষের দোকানে কাজ করে খেয়েছি। আমাদের বোন শেগুফতা ইয়াসমিন আবেলি মুন্সিগঞ্জের এমপি, মানুষ অনেক কিছুই জানতো আমার সম্বন্ধে, আমাদের সম্বন্ধে অনেক কিছু অপপ্রচার করা হয়েছে। 18 ঘন্টা একটা সাবওয়েতে কাজ করেছি, এমন কিছু নাই যে যেই কাজ করি নাই, সেই কাজ করেছি। সোনার চামচ নিয়ে জন্ম নেওয়া মুখ, আমার বড় ভাই সেলিম ওসমান হাউমাউ করে কেঁদেছিলেন যে তুমি কাজটা ছেড়ে দাও, দোকানটা কিনো। আমি লেট মি সি দ্য ওয়ার্ল্ড, আমাকে একটু দুনিয়াটা দেখতে দাও। আমি দুনিয়া দেখেছি। সো আমরা আমাদের ভাই বোনরা দুনিয়া দেখেছি, এই কারণে বলবো আমরা না খেয়ে জীবন কাটিয়েছি। আমি জানি না কয়দিন বাঁচবো, মৃত্যু যে কোনো সময় আসতে পারে, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। আমরা 75 থেকে 79 পর্যন্ত একবেলা ভাত খেয়েছি, 2 বেলা খাইনি। আমার মা পার হওয়ার সময় আমাদের হাতে ঘিয়ের একটু মেখে দিতেন, বলতেন যদি কেউ জিজ্ঞেস করে কি খেয়েছো, বলবা বাসায় পোলাও খেয়েছি। আমার বড় বোন, তাকে বিয়ে দেওয়া হয়েছিল মসজিদের ভিতরে শুধু একটা করে জিলাপি দিয়ে। আমার আরেক বোন যে কানাডায় থাকে এখন, তাকেও বিয়ে দেওয়া হয়েছিল কলেজের মাঠে। আমি এরকম স্যাক্রিফাইস আমার না, এরকম স্যাক্রিফাইস আওয়ামী লীগের 99% পরিবারের, যারা আওয়ামী লীগ করে, শেখ হাসিনাকে ভালোবাসে, জাতির পিতাকে ভালোবাসে, শেখ রেহানাকে ভালোবাসে, বঙ্গবন্ধুর পরিবারকে ভালোবাসে। কিন্তু কিছু সংখ্যক হাইব্রিড আর কিছু সংখ্যক ওই ধরনের তেলবাজ লোকদের কারণে তাদের মনের ভিতরে এখন রক্তক্ষরণ হয়। তো যাই হোক, আমি সেই দিকে যাচ্ছি না। আমি শুধু বলতে চাচ্ছি একটাই, আমি ভেবেছিলাম খুব খুশি মনে একটা প্রেস কনফারেন্স করব, খুব খুশি মনে ঝাঁপিয়ে পড়ব নারায়ণগঞ্জে আমাদের প্রার্থীর পক্ষে। 5.25 লাখ লোকের একটা ভোটের হিসাব, কে কোন রিপোর্ট দিল, কোন সংস্থা কোন রিপোর্ট দিল, ওই সংস্থার রিপোর্টের বিশ্বাস করে যারা রাজনীতিতে উপর থেকে নিচে পড়েছে। আমাদের শিকড়, মাটির তল থেকে উঠে আসা শিকড়, আমরা আমাদের মাটিতে হাত দিলে বুঝতে পারি এই মাটি কি কথা বলতে চায়, ওইটুকু আমরা বুঝতে পারি। আমরা একটা মানুষের দিকে তাকালে বলতে পারি যে এই মানুষ কি কথা বলতে চায়। এটা আমাদের নারায়ণগঞ্জ, এই নারায়ণগঞ্জে আমাদের জন্ম, এই নারায়ণগঞ্জে আমাদের মৃত্যু। তাদের উদ্দেশ্যে বলতে চাই, শুধু একটা জিনিস চেয়েছিলাম, যে যারা এই কি বলবো, এটা বলা তো ঠিক কিনা জানি না, তবু বলা উচিত, এই জন্য বলা উচিত, মানুষ তো আমরা, হায়াতের ঠিক নাই। আমি একটা শুধু বলতে চাই, আমি কেউকে ব্লেম করি নাই, আল্লাহ সাক্ষী, এখানে সালাম ভাই আপনারা আছেন, সবাই আছেন, নারায়ণগঞ্জের সাংবাদিকরা, কেউকে ব্লেম করি নাই, কেউকে না। কবরস্থানে যখন শ্মশানের মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, আমি শুধু বলেছিলাম ইবলিশ ওরফে শয়তানের কাজ, অবশ্যই ইবলিশ ওরফে শয়তানের কাজ। যখন আমি দেখি একটা দেশে একটা বিকৃত মানুষ নামে একটা 2 বছরের মেয়েকে রেপ করে, ওটা কি মানুষের কাজ? নো, ওটা ইবলিশের কাজ, শয়তানের কাজ, ওটা ইভিলের কাজ। হিন্দু ধর্মে ওটা অসুরের কাজ, ওটা কোনো মানুষ করতে পারে না। তাই সেই কারণে আমি বলেছি ইবলিশ শয়তানের কাজ। আমাকে কেউ প্রশ্ন করেছিল একটা ব্যক্তির নাম ধরে, একটা মহিলার নাম ধরে, আপনি কি তাকে দায়ী করেন? আমি তাকে ধমক দিয়ে বলেছিলাম তার নাম কেন বলো, তার নাম কেন বলছেন আপনারা এখানে? সে তো কোনো সাবজেক্ট না, কারণ আমার বিশ্বাস ছিল। কিন্তু একটা প্রেস রিলিজ আমাকে হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিয়েছিল। আমি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা এসছেন কিংবা আছেন, একটা জিনিসই বোঝানোর চেষ্টা করেছিলাম যে আল্লাহর কাছে চুপচাপ হোক, গোপনে হোক, যেভাবে হোক, আল্লাহর কাছে ক্ষমা চেতে বলেন। আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা, মানুষের কাছে ক্ষমা চাওয়া তো কোনো ব্যাপার না। আমি ভুল করলে ক্ষমা চাবো না। ক্ষমা চাওয়াটা যেমন সুন্দর, ক্ষমা করাটা তার চেয়ে বেশি মহত্বের কাজ। আমি সেটাই চেয়েছিলাম, আমি এখনো সেটা চাই, কারণ লাইফ ইজ ভেরি শর্ট অ্যান্ড নোবডি ক্যান সে যে আই ক্যান সি টুমরো মর্নিং। আমি এটা মনে করি, নেতাগিরিটা বড় কথা না, জেদাজেদিটা বড় কথা না, জীবন মৃত্যু এটা একসাথে প্যারালাল চলে, কখন আসবে কখন যাবে কেউ বলতে পারে না। তাই এই সুযোগ আমি দেখলাম যে নারায়ণগঞ্জে বিএনপি জামাতের প্রার্থী, জামাত বিএনপির প্রার্থী, যেই জামাত বিএনপির অত্যাচারে আমরা নারায়ণগঞ্জে থাকতে পারি নাই, যেই বিএনপি আমার বাড়ি ঘরে আগুন দিয়েছিল, যেই বিএনপি আমার বড় ভাই সেলিম ওসমানের ফ্যাক্টরিতে, যে আপনারা অবাক হবেন শুনে, গরুর দুধের বান, 300 গরু, বোবা প্রাণী, এখানে বিটু আছে, ছবি তুলেছেন আপনি সেদিন ছবি দিয়েছিলেন, 300 গরুর দুধের বান ব্লেড দিয়ে পচিয়ে পচিয়ে কেটে দেওয়া হয়েছিল। আমার মেজো ভাই সেলিম ওসমান কোনো রাজনীতি করতেন না, উনি ব্যবসায়ী ছিলেন, মুক্তিযোদ্ধা।
তাকে পিস্তল দিয়ে ধরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং টর্চার করা হয়েছিল। কারণ কি? কারণ একটাই, যে এই পরিবারের সদস্য। আমাদের বাড়ি বাইতুলমান, কত ক্ষোভ ছিল এই বাড়িটার উপরে। এখানে আওয়ামী লীগ তৈরি হয়েছে, এখানে ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এই কারণে বাড়িটাকে পর্যন্ত সেদিন বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল। তারপরে আমার বোন ব্যারিস্টার তানিয়া এটাকে আদালতে তুলে, এবং আমাদের অভিভাবক আমার বাবা আমার পিতার মৃত্যুর ঠিক 15 মিনিট আগে আমাদের 3 ভাইয়ের হাত যার হাতে তুলে দিয়েছিলেন, মৃত্যুর 15 কি 30 মিনিট আগে হবে, সেটা হচ্ছে জাতির পিতার কন্যা শেখ হাসিনা। এবং বলেছিলেন, বাবার মৃত্যুর ঘটনা নিয়ে মিথ্যা কথা বলবো না, অসত্য কথা বলবো না, বলেছিলেন আমার ছেলেরা যদি বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করতে যেয়ে প্রয়োজনে তাদের মারতে যেয়ে মরে যায়, আমি যেখানেই থাকি আমি খুশি থাকবো, আমি সেই পিতার সন্তান। আর আমার পিতা, আমার পরিবার, আমার 3 ভাইয়ের হাত মৃত্যুর জন্য, তার জন্য, মৃত্যুর জন্য, এই বঙ্গবন্ধু পরিবারের জন্য জীবন দেওয়ার জন্য আমার নেত্রী শেখ হাসিনা হাতে তুলে দিয়েছেন। সো সেইখানে আর কোনো প্রশ্ন থাকতে পারে না। সেখানে আজকে নৌকাকে নিয়ে বিভিন্ন কথা বলা হচ্ছে। নৌকা নিয়ে অনেকে আবার নৌকার সাথে চলছেন, আবার নৌকাকে আন্ডারমাইন করছেন। যাদের পিছনে তাদের বাড়ির বউ আছেন কিনা খবর নাই, আতেল মানুষ, নাস্তিক মানুষ যারা আছেন 2-4টা, এমন এমন কথা বলছেন, নৌকা না পেলে এটা হতো এটা হতো, মুখে লিপস্টিক মেখে পুরুষ মানুষ কথা বলেন। হ্যাঁ, সেই লিপস্টিক আলাদের বলতে চাই, নারায়ণগঞ্জ নৌকার ঘাঁটি, নারায়ণগঞ্জ শেখ হাসিনার ঘাঁটি, নারায়ণগঞ্জ বঙ্গবন্ধুর ঘাঁটি, নারায়ণগঞ্জ মুক্তিযুদ্ধের সপক্ষের ঘাঁটি। এখানে অন্য খেলা খেলার চেষ্টা করবেন না, আমি পরিষ্কারভাবে বলতে চাই। আমরা একটা কথা বলতে চাই, বিএনপি জামাত বলবে, কিন্তু তারপরে সাথে থেকে যারা বলে, এটা কিন্তু দলের জন্য ক্ষতিকর, এটা প্রার্থীর জন্য ক্ষতিকর, নৌকার জন্য ক্ষতিকর। কে প্রার্থী, হু কেয়ার? কে প্রার্থী, হু কেয়ার? কলা গাছ না আম গাছ আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় একটাই, এইটা আমার স্বাধীনতার নৌকা, এটা আমার জাতির পিতার নৌকা, এটা আমার শেখ হাসিনার নৌকা, এটা আমার বঙ্গবন্ধু পরিবারের নৌকা, এটা আমাদের রক্ত দিয়ে গড়া নৌকা, এটা আমাদের 49 জন লাশের নৌকা, এটা চন্দনশীলের 2 পায়ের বিনিময়ের নৌকা, এটা আমার ওই মনিরার পাপ্পু যাদের লাশ দাফন করতে পারি নাই। বিএনপির সময় এখানে পার্টি অফিসে নিয়ে আসছিলাম, তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য ওই লাশের উপরে গুলি করা হয়েছিল, 70টা গুলি বের করেছিলাম, কবরস্থানে নিতে পারি নাই। কবরস্থানে নিতে না পারার পরে চানমারিতে মসজিদের পাশে, তখন এই রাস্তা ছিল না, সেই রাস্তার পাশে তাদের দাফন করেছিলাম ওই মনির পাপ্পুর নৌকা। সো এই নৌকার বাইরে যাওয়ার আমাদের আওয়ামী লীগের যারা আমরা ভালোবাসি, যারা স্বাধীনতার পক্ষের শক্তি, তাদের যাবার কোনো উপায় নাই। কোনো গিভ অ্যান্ড টেক করার জন্য আমরা রাজনীতি করতে আসি নাই, কোনো পদবি পাওয়ার জন্য আমরা রাজনীতি করতে আসি নাই। রাজনীতি করতে এসেছি বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে, হয়ে গেছে। রাজনীতি করতে এসেছিলাম যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে, হয়ে গেছে, চলমান আছে। এখন রাজনীতি করছি নেক্সট জেনারেশনকে একটা সুন্দর দেশ যাওয়ার জন্য, জাতির পিতার নেতৃত্বে, যাতে বলতে পারি বাংলাদেশ আমরা এখন কেবল পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে নেই, আমরা নিজের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছি। তাই সকল প্রশ্নে অনেক কষ্ট বুকে চাপা নিয়ে বলছি, আমি জানি না এখান থেকে আমি নিচে যাব, আমি গায়েবে জানাজা দিব, আমার আব্বা আম্মার কবরে যাব। শুধু একজন মানুষের কাছে আমি কেউ নাম বলবো না, তাহলে নির্বাচনে হয়তো ভালো হবে না। অনুরোধ করব যে জাস্ট আমার কথা চিন্তা করে না, সৃষ্টিকর্তা আল্লাহ, রসুল, আল্লাহ, ভগবান, জিসাস, যেই নামে ডাকেন না কেন, যেতে হবে একজনের কাছেই, যেতে হবেই হবে, কোনো পথ নাই, টুডে আর টুমরো। সো অন্তত পক্ষে আল্লাহর কাছে মাপ চান, তাহলে অন্ততপক্ষে আমি একটু শান্তি পেতে পারি যে ওকে ফাইন, আল্লাহর কাছে মাপ চেয়ে তো আর কিছু থাকে না দুনিয়াতে। আমরা মানুষ ভুল তো করবই, ফেরেশতা আর শয়তান ভুল করবে না, শয়তান শয়তানি করতে ভুল করবে না, ফেরেশতা ভালো কাজ করতে ভুল করবে না, যেই ধর্ম অনুযায়ী আমি মনে করি। সো আমার বক্তব্য জিস্ট হচ্ছে এইটা, যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন এখানে, মূলধারার সবাই আছেন, সবাই A to Z, প্রত্যেকটা ওয়ার্ড, ইউনিয়ন লেভেলে, থানা লেভেলের নেতাকর্মীরা আছেন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী লীগ, কৃষক লীগ, হ্যাঁ, শ্রমিক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ। আমি কিন্তু কাজ আগের থেকেই করছি,
কিন্তু আমি টু বি অনেস্ট আমি এই কথা বলবো, আমি নৌকার পক্ষে নামি নেই এখন পর্যন্ত, তখন পর্যন্ত। কেন? মনের মধ্যে একটা কষ্ট ছিল। কিন্তু যুব মহিলা লীগ প্রোগ্রাম করেছে, তাদের আপ্যায়নের ব্যবস্থা আমি করেছি। যুবলীগ প্রোগ্রাম করেছে, আপ্যায়নের ব্যবস্থা সাহায্য করেছে আমি করেছি। মহিলা আওয়ামী লীগ প্রোগ্রাম করেছে, আপ্যায়ন। কেন? তারা আমার অতিথি, তাদেরকে আপ্যায়ন করা আমার দায়িত্ব। কিন্তু আমি যেভাবে নামা উচিত আমার, সেভাবে নামতে পারিনি। তবে আজকের থেকে ইনশাল্লাহ সেভাবে নামলাম। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর কাছে অনুরোধ থাকবে, আমার অনুরোধ থাকবে, আমি যদি এত বড় কষ্ট, আমার জীবনের সবচেয়ে কষ্টের প্রেস কনফারেন্স এটা, আমার জীবনের সবচেয়ে কষ্টদায়ক এটা দিন এটা হয়তোবা, কিন্তু আমার উত্তর হচ্ছে আমার মনের কাছে আমি প্রশ্ন করেছি আমি কি এটা করব, কেন করব। পরে আমার বড় বোন আমাকে একটা কথা বলেছে, আমার বড় ভাই সেলিম ওসমান কালকে আমাকে নিয়ে বসছে, নিয়ে বলেছে তোমার কি মনে আছে একটা কথা? আমি বললাম কোনটা? বলে আব্বা মারা যাওয়ার আগে আমাদের 3 ভাইয়ের হাত আপার উপরে তুলে দিয়েছিলেন। আমি বললাম জি হ্যাঁ মনে আছে। বলে তাহলে এই নৌকা কার? আমি বললাম আপার। এই নৌকা কার? বললো বঙ্গবন্ধু। বল বাস, বাকিটা নেত্রী আপার উপরে ছেড়ে দাও, উনি আমাদের অভিভাবক। তো তাই জীবনের শেষ দিন পর্যন্ত কেউ যদি মনে করে আমাদেরকে ক্ষত বিক্ষত করবে, কথায় কিংবা বুলেটে কিংবা বোমে করতে পারেন, করতে থাকেন, কোনো আপত্তি নাই। কিন্তু শেখ হাসিনা, বঙ্গবন্ধু পরিবার, বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর আদর্শের বাইরে এক চুল পরিবার নিয়ে যাওয়ার আগে যাতে আমাদের মৃত্যু হয়, সেই দোয়াটুকুই আমি আপনাদের কাছে কামনা করি। এবং যাবও না ইনশাল্লাহ, করবো না ইনশাল্লাহ। যে কোনো, আমি জানি যে যেই দিন সামনে আসছে অনেক কঠিন পরীক্ষা দিতে হবে, ওই পরীক্ষায় আমাদেরই থাকতে হবে। যখন নারায়ণগঞ্জে পূজা হয়, যখন ওরা মণ্ডপে হামলা করতে চায়, ভিতর থেকে ছোবল মারতে চায়, রাস্তায় আমাদেরকেই গাড়ি চালাতে হয়, অনেককে দেখি না। যখন মৌলবাদীদের আস্ফালন হয়, তখন আমার এই ছাত্রলীগের ছেলেরা হাজার হাজার 15,000 ছেলে প্রত্যেকটা অলিতে গলিতে পাহারা দিয়েছে, যাতে ধর্মের নামে কেউ উন্মাদনা করতে না পারে। তাদের মনে কষ্ট দিয়েন না, তাহলে নেক্সট জেনারেশন তৈরি হবে না। কিন্তু আদর্শই। আর নির্বাচন ভালোবাসা দিয়ে করতে হয়, নির্বাচন ধমক দেওয়া হয় না, এটা আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। আর জয় আমাদের আমি মনে করি আমাদের জয় হবে, কারণ এই জায়গাটা হচ্ছে নৌকার, এই ঘাটিটা হচ্ছে নৌকার। মাত্র 5.25 লাখ ভোট, 5.25 লাখ না, 5,19,000 না, 19,000 ভোট। সো ইটস নট এ ভেরি বিগ, এমন না যে ঢাকার মতো 20 লাখ 25 লাখ ভোট। আমার মনে হয় যে জনগণের কাছে আমাদের যাওয়া উচিত। আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে আমি কথা বলবো, মিছিলে মিটিংয়ে পোস্টারে ভোট আসে না, ভোট আসতে হয় মানুষের কাছে যেতে হবে, মানুষের কাছে বলতে হবে, মানুষের ঘরে যেতে হবে, আমি মানুষের জন্য কি করব সেইটা বলতে হবে। অপরেরকে দোষারোপ করে নিজে ভোট পাওয়া যায় না। আমি কি করব, হোয়াট আই উইল ডু, হোয়াট ইজ মাই প্রোগ্রাম। আর যদি আমার কোনো ব্যর্থতা থেকে থাকে, আমাকে বলতে হবে এটা আমি ব্যর্থতা, আমি আগামী দিনে আপনাদের দোয়া নিয়ে এই ব্যর্থতাকে ওভারকাম করে আমরা এটা নিয়ে এগিয়ে যাব। এবং সব কথা বলার আগে একটা কথা বলা উচিত, যেই ধর্মের আগে, যে আমরা সৃষ্টিকর্তার হুকুমে এই কাজটা করব, কারণ সৃষ্টিকর্তার হুকুম না হলে কেউ নিজে কোনো কাজ করতে পারে না। আমি জানি না আমি কি বললাম, তবে একটা জিনিস শুধু বলি, আওয়ামী লীগের পরিবারের মধ্যে বড় পরিবার, রাগ অভিমান থাকবে, সমস্ত রাগ অভিমান সব কিছু ছেড়ে দিয়ে গালি, মামলা, এই যে মামলা খাওয়া আসামি আছে সব আমার ডাইনে বায়ে, হ্যাঁ আপনি তো ক্যামেরাম্যানটা নিচে বসেন, হ্যাঁ পরে তুলেন, তো সব কিছু ছেড়ে দিয়ে কিন্তু যেখানে যেই বাড়িতে যাওয়ার দরকার গেছিলাম, মাথায় হাত দিয়েছি, মসজিদে দাওয়াত দিয়েছি। আশা তো, আমিও তো মানুষ, আমি তো রোবট না যে আমার খারাপ লাগতে পারবে না, মানুষ না আমি। ওইটা আমার বাবা না, ওইটা আমার মা না, ওইটা আমার ভাই না, খারাপ তো লাগতেই পারবে। বাদ দেন না, উনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন, বাদ দেন এমপি ছিলেন, বাদ দেন নাসিম ওসমান এমপি ছিল, বঙ্গবন্ধু হাতের জন্য অস্ত্র তুলেছিল, বাদ দেন আমার মা ভাষা সৈনিক ছিল, বাদ দেন তার 2 ছেলে এমপি, বাদ দেন না। একটা তদন্ত কমিটি করতেন, এখান থেকে না করলে ঢাকার থেকে করতেন, করলেন না কেন? যাই হোক, আপনাদের সবার কাছে দোয়া চাই,
বঙ্গবন্ধুর জন্য দোয়া করবেন, তার পরিবারের জন্য দোয়া করবেন। আমি শামীম ওসমান আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আওয়ামী লীগ করে দিকে বলছি না। আমাদের বাচ্চা আছে, অনেকেরই ছোট ছোট বাচ্চা আছে। আমাদের ছোট ভাইদের, আমাদের বাচ্চার ভবিষ্যৎ কিন্তু শেখ হাসিনা এখন আওয়ামী লীগের না, শেখ হাসিনা এখন বাংলাদেশের শেখ হাসিনা। আপা এখন বাংলাদেশের আপা, যেমন বাংলাদেশের বঙ্গবন্ধু ছিলেন। বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছেন, জাতির পিতার কন্যা তার স্বপ্ন বাস্তবায়ন করছেন। এই দুইটি বোনের দিকে তাকিয়ে, এই দুইটি বোন শেখ হাসিনার রেখে আনা যদি এত বড় হিমালয় পর্বত বুকে চাপা নিয়ে রাখতে পারে, এত কষ্ট সহ্য করতে পারে, তাহলে আমরা একটু কষ্ট তো সহ্য করা উচিত। তারপরেও কৃতজ্ঞতা জানাই বিশেষ করে আমার নেত্রী শেখ হাসিনার কাছে, যে ওনার কারণে আমার আরেকটি বোন শেখ রেহানা, যিনি বাংলাদেশে কোথাও তার নামে কোনো স্থপতি হতে দেন নাই, অনেক কষ্ট অনেক বেদনা নিয়ে যিনি কাঁদতেও পারেননি। অনেক সময় বলেছে আপা, রেহানা আপা একটু কাঁদেন না, বলছে কান্না আসে না, কান্না আসে না। আজকে তার অবস্থাটা আমি বুঝি, একজন এতিম বুঝে আর একজন এতিমের কষ্ট। সেইখানে উনি কোথাও দেন নাই, নারায়ণগঞ্জকে ভালোবেসেছেন, ভালোবেসে ওনার নামে মেডিকেল কলেজ করার পারমিশন উনি নারায়ণগঞ্জ দিয়েছেন। তো আমরা বলতে পারি এই নারায়ণগঞ্জ, গোপালগঞ্জে বঙ্গবন্ধুর জন্ম হয়েছে, এটা সত্য, বাট এই জন্য গোপালগঞ্জের মাটি গর্বিত। কিন্তু গোপালগঞ্জ জন্ম হলেও নারায়ণগঞ্জের মানুষ বঙ্গবন্ধুর পরিবার এবং আওয়ামী লীগের জন্য তাদের ত্যাগ তিতিক্ষা কারোর চেয়ে কম না। ইনশাল্লাহ ভবিষ্যতে যদি আরও ত্যাগ করার সুযোগ পায় এই নারায়ণগঞ্জের মানুষ, আমরা আরও ত্যাগ তিতিক্ষা করে আমরা সেটা প্রকাশ করব। নির্বাচন তো একটা ছোট্ট ব্যাপার, এটা ছোট্ট একটা মান অভিমানের ব্যাপার। সো আমার আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে, প্রেসের সামনে আমি ক্ষমা চাচ্ছি নির্বাচন কমিশনের কাছে, যে আমি আইন প্রণেতা, আমি নিজে আইনের ছাত্র। হ্যাঁ, কেমন করে জানি আবার একটা ভালো রেজাল্টও করে ফেলেছিলাম। হ্যাঁ, ভালো রেজাল্ট করার কথা আমার না, সেইখানে ফিক্সড হয়ে গেছিলাম না, একটা স্ট্যান্ড করে ফেলেছিলাম। সেই আমি যদি এখন এখানে বসে নির্বাচনের পক্ষে অমুককে ভোট দিন এই কথা বলি, সেটা আমার জন্য সঠিক হবে না। তবে এইটা বলবো, নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা শেখ হাসিনার প্রতীক, নৌকা অস্তিত্বের প্রতীক। আর বিএনপির তৈমুর আলম খন্দকার সাহেবকে বলবো, আপনি আপনার মতো কথা বলেন, আমাদের কোনো আপত্তি নাই। হাতি দিয়া নৌকা ডুবাই দিবেন আপনি, আমার মনে হয় না নারায়ণগঞ্জে বিএনপি জামাতের ওই ক্ষমতা আছে যে নৌকা ডুবাই দেওয়ার ক্ষমতা রাখে, এটা আমি বিশ্বাস করি। ওই ক্ষমতা হাতি বড় যে সাইজ বড় হইতে পারে, হাতি সাইজ বড় হইলে আমরা হাতি কাঁধে নিয়ে দৌড় দিব ইনশাল্লাহ, কিন্তু নৌকার উপরে উঠতে দেব না। এটা আপনারা কল্পনা রেখেন। আমরা যখন জাগবো, অনেকে তখন ঘুমাবেন, এটাই স্বাভাবিক। কারণ যখন বীর মুক্তিযোদ্ধার সন্তানরা জেগে উঠে, তখন স্বাধীনতা বিরোধী শক্তি রাস্তায় থাকতে সাহস পায় না। কারণ আমাদের স্লোগান হবে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যেই স্লোগান শুনলে অনেকের বুকে কেঁপে যায়। তাই সবার কাছে আমার কথাই যদি ভুল থাকে, ত্রুটি থাকে, মাফ করবেন। কঠোর প্রশ্ন করতে পারেন, কিন্তু আমার মনের অবস্থা বুঝে কঠোর প্রশ্ন করেন, কারণ আমি অনেক মানসিক যন্ত্রণা নিয়ে এখানে এসেছি। সো আমার বক্তব্য আর কিছু আছে বলো? আমার বক্তব্য এখানেই শেষ। ধন্যবাদ। হ্যাঁ, কিছু বলবা? ধন্যবাদ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নারায়ণগঞ্জের অনেক সকল নেতৃবৃন্দ এখানে আছে। আমার একটা প্রশ্ন, সাংবাদিক ভাইরা, আমার পিচ্ছি সাংবাদিক স্বপন, হ্যাঁ, ক্যামেরাটা একটু ঘুরাও না ভাই, দেখো তো এখানে ছবিটার ভিতরে নামে নাই কে ইলেকশন করতে, কে নামে নাই? মামলা খাওয়া, কামলা খাওয়া, হ্যাঁ, সবই তো আছে এখানে। এই পাশে খোকন শাহ বসা, এও তো মামলা খাওয়া। হ্যাঁ, সেন্টিমেন্ট তৈরি করো না। আমরা এখন যাই হোক, যেটাই হলো কথা। সো এই কারণে নেমেছে, এই কারণে নামে নাই যে ওনার জন্য কারোর জন্য করছি, এই কারণে নেমেছে আমরা আমাদের ভিতরে জাতির পিতাকে লালন করি, শেখ হাসিনাকে লালন করি, বঙ্গবন্ধুর আদর্শকে লালন করি। বঙ্গবন্ধু আমার শেষ ঠিকানা, বঙ্গবন্ধুর আদর্শ শেষ ঠিকানা, শেখ হাসিনা আমার গন্তব্য। আর আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। চারিদিক থেকে ছবল দিচ্ছে, সেই ছবল দেওয়ার শক্তিদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা বাংলাদেশ এখন কারোর পায়ের উপরে ভর দিয়ে দাঁড়ায় নাই। বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে নিজের পায়ের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, মাথা উঁচু করে। আমরা সেই জাতি, আমরা বলতে পারি গর্বের সাথে কাজী নজরুল ইসলামের সেই কবিতার লাইন, বলো বীর বলো উন্নত মমশির। আমরা সেই উন্নত মমশির
এই উন্নত মনশীল হওয়ার পিছনে আমাদের যে শক্তি, সেই শক্তির নাম হচ্ছে জাতির পিতার কন্যা শেখ হাসিনা। আমাদের ওইটাই ঠিকানা, ওইটাই শেষ কথা। এটাই আমার বক্তব্য। সো আজকের থেকে আমাদের কথা হচ্ছে পাড়া মহল্লায় সবাই যান। অনেক কাউন্সিলর ক্যান্ডিডেটদের কষ্ট আছে, আমি জানি। আমার দিকে তাকায় আছে সব কাউন্সিলর, আওয়ামী লীগের কাউন্সিলররা, যে ভাই ঘটনাটা কি। যখন আমাদের লোক যায়, একদিকে থাকে আমরা থাকি, সাথে থাকে বিএনপিকে প্রার্থীও থাকে। কষ্ট পাওয়াটা একটা ব্যক্তিগত ব্যাপার, কষ্ট পেয়েন না। কেউ কথায় ভোট হবে না। গো টু দ্য পিপলস, জনগণের কাছে যান। জনগণ যার ভোট দিবে, কপালে যার লেখা থাকবে, সে অবশ্যই নির্বাচিত হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার বক্তব্য এখানেই শেষ। যদি কোনো ভুল করে থাকি, আমি আশা করি আপনার ক্ষমার সুন্দর দৃষ্টি দেখবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনার জয়। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন এবং সেখানকার পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখছিলেন সংবাদ সম্মেলনে স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান। আমরা এতক্ষণ ছিলাম তার বক্তব্যে। অন্য খবরে যাচ্ছে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় আসামিদের দেয়া বক্তব্যের ওপর 2 দিনের যুক্তিতর্ক শুরু হয়েছে। সকালে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে এই যুক্তিতর্ক শুরু হয়। এ উপলক্ষে সকালে কড়া নিরাপত্তায় ওসি প্রদীপ সহ 15 আসামিকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আগামী 12 জানুয়ারির মধ্যে যুক্তিতর্ক শেষ করে মামলা রায়ের পর্যায়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম দিনে পুলিশের করা হত্যা মামলার সাক্ষীদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এর আগে গত বছরের 23 আগস্ট থেকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে সাক্ষ্য গ্রহণ এবং জেরা শুরু হয়। শেষ হয় 1 ডিসেম্বর, যেখানে 65 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। আর এর সাথে শেষ করছে আজকের বিরতিহীন সংবাদ দুপুরের সব আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে।